বন্ধুরা, পেয়ার আর কর্তব্যের এমন এক অমর মহাকাব্য যা শোনার পর হয়তো কারও চোখ শুকনো থাকবে না। এ শুধু এক সাহসী সেনানীর বীরত্বের কাহিনী নয়, বরং এক অনাথ গরিব তরুণীর সেই অপার্থিব প্রেমের গল্প, যে মৃত্যুর দুয়ার থেকে তার প্রিয়কে ভিক্ষা করে ফিরিয়ে এনেছিল। যখন পুরো পৃথিবীর সব শক্তি তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করেছিল, তখন সেই উচ্চবংশীয় ফৌজি অফিসারের নেওয়া সেই সিদ্ধান্ত চিরকালের জন্য এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল। আপনি যদি এই আবেগঘন, চোখের জলে ভাসিয়ে দেওয়া যাত্রায় সামিল হতে চান এবং এমনই হৃদয়স্পর্শী গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে আপনার নাম এবং আপনার শহরের নাম অবশ্যই জানিয়ে দিন, যাতে আমি বুঝতে পারি আমার এই কণ্ঠস্বর কত দূর কত প্রান্তে পৌঁছে যাচ্ছে। কারণ সবসময় আপনাদের জন্য এমনই আত্মা ছুঁয়ে যাওয়া প্রেমময় গল্প নিয়ে আসবে। চলুন তাহলে শুরু করে দেই এই অমর প্রেমের মহাযাত্রা। তাড়াতাড়ি এদের অভ্যন্তরীণ অপারেশন কোকে নিয়ে যাই। আমাদের অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে। এখন তোমরা সকলে বাইরে চলে যাও। যতটা আমার দ্বারা সম্ভব আমি এদের চিকিৎসা করব। হ্যালো ডেল্টা স্যার, আমরা ক্যাপ্টেন অর্জুনকে পাশের গ্রামের হাসপাতালে ভর্তি করে দিয়েছি। অবিলম্বে এখানে পাঠিয়ে দিন। যতক্ষণ না ক্যাপ্টেন অর্জুন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, ততক্ষণ তাদেরকে সেই গ্রামের সেই হাসপাতালেই নিরাপদে রাখা হোক। ঠিক আছে স্যার, ক্যাপ্টেন অর্জুন পুরোপুরি নিরাপদ আছেন এখানে। জ্ঞান ফিরলেই আপনাকে জানাব। উত্তর সীমান্তের উঁচু পাহাড় শ্রেণীর মধ্যে, যেখানে সবসময় বরফের আস্তরণে ঢেকে থাকে, সেখানে অবস্থিত ছিল একটি খুব ছোট গ্রাম, হিমগড়। এটি এমন একটি গ্রাম ছিল যা দেখলে মনে হতো যেন পৃথিবীর গতি এখানে থেমে গেছে এবং উন্নয়নের চাকা এই গ্রামের কাছে কখনো পৌঁছয়নি। শহরের চকচকে আলো, পাকা রাস্তা এবং বড় বড় ইমারত তো দূরের কথা, এই গ্রামে মানুষের মৌলিক প্রয়োজনও পূরণ হতো না। হিমগড়ের সুবিধার নামে শুধু একটি পুরনো খণ্ডহার হয়ে যাওয়া ইমারত ছিল। এই ইমারতের দেয়ালগুলো জায়গায় জায়গায় ফাটল ধরে গিয়েছিল, যার ওপর থেকে বছরের পর বছর আগেই রং উঠে গিয়েছিল, এবং ছাদ থেকে বৃষ্টির পানি এমনভাবে টপকাত যেন ইমারত নিজের অবস্থায় কেঁদে কেঁদে মরছে। এটিই ছিল পুরো এলাকার একমাত্র হাসপাতাল। এই জরাজীর্ণ হাসপাতালের একমাত্র আশা ছিল মায়া। মায়া এমন একটি মেয়ে ছিল যে শৈশবে নিজের মা বাবাকে এক ভয়ঙ্কর মহামারীতে হারিয়ে ফেলেছিল। তার কাছে না তো কোনো আপনজন ছিল যাকে সে জড়িয়ে ধরতে পারে, আর না তো থাকার কোনো পাকা ঠিকানা ছিল। গ্রামবাসীরা সেই ছোট অনাথ শিশুর ওপর দয়া করে তাকে হাসপাতালেরই একটি ছোট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আশ্রয় দিয়েছিল। বদলে মায়া শৈশব থেকেই সেখানে কাজ করা শুরু করে দিয়েছিল। সেখানে আসা ক্লান্ত এবং বয়স্ক ডাক্তারদের দেখে সে মলমপট্টি করা, ক্ষত পরিষ্কার করা, সেলাই করা এবং ওষুধ দেওয়া শিখে নিয়েছিল। মায়ার নিজের কোনো জীবন ছিল না, তার কোনো স্বপ্ন ছিল না, তার কাছে পরার মতো কোনো ভালো কাপড় ছিল না। সে শুধু একটি সাধারণ সুতির শাড়ি পরত, কিন্তু তার হৃদয় ছিল খুবই কোমল এবং পবিত্র। সে দিনরাত গ্রামের অসুস্থ, বৃদ্ধ এবং অসহায় মানুষের সেবা করে যেত। তার চোখ সবসময় এক অদ্ভুত শান্ত বিষাদে ভরা থাকত, যেন সে শৈশবেই এটা মেনে নিয়েছিল যে তার কপালে শুধু অন্যের দুঃখ ভাগ করে নেওয়া এবং এই পুরনো হাসপাতালের দেয়ালের মাঝে একা ঘুটঘুট করে নিজের জীবন কাটিয়ে দেওয়াই লেখা আছে। তার একদম জানা ছিল না যে এক বরফ শীতল এবং অত্যন্ত ভয়ঙ্কর রাত তার এই থমকে যাওয়া এবং নীরস জীবনে এমন এক ভয়ানক ঝড় নিয়ে আসবে যা তার হৃদয় এবং তার পৃথিবীর প্রত্যেক পাতা চিরকালের জন্য উল্টে দেবে। সেটি ছিল ডিসেম্বর মাসের এক অত্যন্ত ভয়ঙ্কর এবং কাঁপিয়ে দেওয়া রাত। আকাশ থেকে যেন বরফ নয়, বরং সাদা মৃত্যু ঝরে পড়ছিল। ঠান্ডা হাওয়া কোনো ধারালো ছুরির মতো বইছিল, যা সোজা হাড় চিরে দিচ্ছিল। গ্রামের সব মানুষ নিজেদের ঘরে আগুন জ্বালিয়ে গুটিয়ে বসেছিল, এবং বাইরে এমন ঘুটঘুটে অন্ধকার ছিল যাতে মানুষ নিজের হাতও দেখতে পেত না। মায়া হাসপাতালের দালানে এক পুরনো কাঠের টেবিলে মাথা রেখে হালকা ঘুমিয়েছিল। হাওয়ার থাপ্পড়ে হাসপাতালের পুরনো জানালা এবং দরজা খুব খারাপভাবে খড়খড় করছিল। তখন হঠাৎ হিমগড়ের সেই ভয়ঙ্কর এবং বরফশীতল নীরবতাকে এক ভারী ইঞ্জিনের আওয়াজ ছিন্ন করে দিল। সেটি সেনাবাহিনীর এক ভারী জিপ ছিল, যার বড় বড় চাকা বরফ এবং কাদায় খুব খারাপভাবে পিছলে যাচ্ছিল, এবং ইঞ্জিন পুরো শক্তি লাগিয়ে পুরো গতিতে হাসপাতালের দিকে আসছিল। জিপের হঠাৎ ব্রেক লাগানোর তীব্র এবং ভয়ঙ্কর আওয়াজে মায়া হড়বড় করে ঘুম থেকে উঠে গেল। তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। সে তাড়াতাড়ি নিজের পুরনো এবং ছেঁড়া শাল কাঁধে জড়িয়ে নিল, এক পুরনো লণ্ঠন জ্বালাল এবং কাঁপতে কাঁপতে দরজার দিকে ছুটল। যেই সে হাসপাতালের ভারী কাঠের দরজা খুলল,
তখনই বরফ শীতল হাওয়ার এক তীব্র ঝাপটা ভিতরে ঢুকে পড়ল এবং সামনের দৃশ্য দেখে মায়ার শ্বাস কণ্ঠে আটকে গেল। সেনাবাহিনীর 2 জওয়ান, যাদের ইউনিফর্ম কাদা, বরফ এবং অনেক রক্তে মাখা ছিল, এক লম্বা চড়া শরীরকে নিজেদের কাঁধে তুলে ভিতরের দিকে ছুটছিল। সেই জওয়ানদের চোখে গভীর ভয়, অসহায়তা এবং চোখের জল ছিল। সেই রক্তে লথপথ এবং অচেতন শরীরটি ছিল ক্যাপ্টেন অর্জুনের। সীমান্তে শত্রুরা হঠাৎ রাতের অন্ধকারে লুকিয়ে এক বড় এবং কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছিল। ক্যাপ্টেন অর্জুন নিজের টুকরির বাকি জওয়ানদের বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া না করে নিজেকে সবার সামনে রেখে দিয়েছিলেন, এবং শত্রুদের অন্ধ গুলি এবং বোমার ভয়ঙ্কর ছড়রা তাদের চওড়া বুক এবং মজবুত পাকে পুরোপুরি ঝাঁঝরা করে দিয়েছিল। প্রচুর বরফপাত এবং খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে পারছিল না, এবং শহরের কোনো বড় হাসপাতালে পৌঁছানোর রাস্তা পুরোপুরি বরফে বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন অর্জুনের রক্ত এত দ্রুত বইছিল যে সে বরফকেও লাল করে দিচ্ছিল। যদি তাদের অবিলম্বে কোনো ডাক্তারি সাহায্য না পাওয়া যেত, তাহলে তাদের শরীর কয়েক মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যেত এবং তাদের জীবন পুরোপুরি নিশ্চিত ছিল। কোনো অন্য রাস্তা না দেখে এবং মৃত্যুকে খুব কাছে আসতে দেখে সেই অসহায় জওয়ানরা নিজেদের জিপ হিমগড়ের এই ছোট এবং জরাজীর্ণ হাসপাতালের দিকে ঘুরিয়ে দিয়েছিল, এই আশায় যে হয়তো ভগবান এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটাবেন। মায়া এক মুহূর্তের জন্যেও নিজের ঘাবড়ানি এবং ভয়কে নিজের ওপর প্রভাবশালী হতে দেয়নি। সে অবিলম্বে সেই বিহব্বল জওয়ানদের বলল যে তারা ক্যাপ্টেনকে ফরন অন্দরের অপারেশনের ছোট কমরে নিয়ে যান। সেই কমরের অবস্থা খুব খারাপ ছিল। সেখানে আলো খুব কম ছিল, শুধু এক পুরনো এবং হলুদ টিউবলাইট জ্বলছিল, যা বারবার ঝিমঝিম করছিল, এবং মায়ার হাতে সেই লণ্ঠন ছিল। জওয়ানরা ক্যাপ্টেন অর্জুনকে এক লোহার পুরনো বিছানায় শুইয়ে দিল। অর্জুন পুরোপুরি অচেতন ছিলেন, এবং তাদের চেহারা রক্ত বেরিয়ে যাওয়ার কারণে কাগজের মতো সাদা এবং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাদের শ্বাস এত ধীর এবং দুর্বল চলছিল যে মনে হচ্ছিল যেন পরের মুহূর্তেই থেমে যাবে। মায়ার কাছে না তো কোনো বড় যন্ত্র ছিল, না কোনো বড় এবং অভিজ্ঞ সার্জন ছিল, না তো রক্ত চড়ানোর কোনো মেশিন ছিল, এবং না তো অচেতন করার কোনো ওষুধ ছিল। সেখানে কাঠের এক আলমারিতে শুধু কয়েকটি সাধারণ ওষুধ, পট্টি, তুলো এবং কয়েক পুরনো যন্ত্র রাখা ছিল। জওয়ানরা কেঁদে কেঁদে এবং হাত জোড় করে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল যে, বোন, আমাদের ক্যাপ্টেন সাহেবকে যে কোনোভাবে বাঁচিয়ে দাও। এই মানুষটি খুব মহান। এরা আজ আমাদের পরিবারকে অনাথ হওয়া থেকে বাঁচানোর জন্য নিজের জীবন দাও করে দিয়েছেন। যদি এদের কিছু হয়ে যায়, তাহলে আমরা জীবনভর নিজেদের ক্ষমা করতে পারব না। মায়া জওয়ানদের সাহস দিল, তাদেরকে বাইরে দালানে অপেক্ষা করতে বলল এবং ভিতর থেকে কোমরের খিল লাগিয়ে দিল। মায়া সবার আগে এক বড় পাত্রে পানি ফুটিয়ে রাখল। তারপর সে ক্যাপ্টেন অর্জুনের রক্তে মাখা এবং ভারী ইউনিফর্মকে কাঁচি দিয়ে খুব সাবধানে কাটতে শুরু করল। ইউনিফর্মের ভিতরের দৃশ্য দেখে মায়ার রুহ পর্যন্ত কেঁপে উঠল এবং তার হাত অবশ হয়ে গেল। ক্যাপ্টেন অর্জুনের পুরো মজবুত শরীর গভীর এবং ভয়ঙ্কর ক্ষততে ভরা ছিল। মাংস খারাপভাবে ছিঁড়ে গিয়েছিল এবং ক্ষতের মধ্যে বারুদ এবং মাটি ঢুকে গিয়েছিল। মায়ার চোখ থেকে হঠাৎ চোখের জল ঝরে পড়ল। সে নিজের পুরো জীবনে আজ পর্যন্ত এত দুঃখজনক এবং ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখেনি। কিন্তু সে অবিলম্বে নিজেকে সামনে নিল, নিজের চোখের জল মুছে ফেলল, এক গভীর শ্বাস নিল, ভগবানের নাম নিল এবং নিজের কাজ শুরু করে দিল। তার জানা ছিল যে যদি আজ সে সাহস হারিয়ে ফেলে অথবা তার হাতের কাজ চলে যায়, তাহলে দেশের এক খুব বীর সন্তান এবং কারো সোহাগ মরে যাবে। সে ফুটন্ত পানিতে কাপড় ভিজিয়ে সবার আগে তাদের গভীর ক্ষত থেকে মাটি এবং রক্ত পরিষ্কার করা শুরু করল। বিনা অচেতন ওষুধে সে এক ছোট চিমটির সাহায্যে অর্জুনের বুক এবং পায়ের মাংসে গভীরভাবে ঢুকে যাওয়া বোমার ছড়রা বের করা শুরু করল। এই কাজ খুব কঠিন এবং ভয়ঙ্কর ছিল। যখনই সে কোনো ছড়রা তাদের শরীর থেকে টেনে বের করত, তখন অচেতন অবস্থাতেও যন্ত্রণার কারণে ক্যাপ্টেন অর্জুনের শরীর খুব খারাপভাবে ছটপট করে উঠত এবং তাদের মুখ থেকে যন্ত্রণার এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে আসত। এই আর্তনাদ শুনে মায়ার হৃদয় বসে যেত এবং তার হাত কাঁপতে শুরু করত। কিন্তু সে এক মুহূর্তের জন্যও থামত না। ক্ষত থেকে অনেক রক্ত বইছিল এবং সেই রক্ত থামানোর জন্য সে লাগাতার সূচ এবং সুতো দিয়ে তাদের শরীরে গভীর সেলাই লাগাচ্ছিল। কোমরের ভিতরের পুরো মেঝে রক্তে লাল হয়ে গিয়েছিল। পুরো রাত এমনই এক ভয়ঙ্কর সংগ্রামে কেটে গেল। বাইরে বরফের সেই ভয়ঙ্কর ঝড় শান্ত হওয়ার নামই নিচ্ছিল না, এবং ভিতরে সেই ছোট কমরে মায়া মৃত্যুর সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ লড়ছিল। তার নিজের কাপড় ক্যাপ্টেন অর্জুনের রক্তে পুরোপুরি লাল হয়ে গিয়েছিল
সেই কড়া ঠান্ডায়ও সে ঘামে ভিজে গিয়েছিল, তার হাত অবশ হয়ে গিয়েছিল। কিন্তু সে সারা রাত এক ঘুম পানি পর্যন্ত পান করেনি এবং নিজের জায়গা থেকে নড়েনি। সকালের প্রথম কিরণ যখন হাসপাতালের ছোট এবং ধোঁয়াশা জানালা দিয়ে ছিঁড়ে ভিতরে এলো, তখনই মায়ার পরিশ্রম ফল দিল এবং ক্যাপ্টেন অর্জুনের শরীর থেকে বইতে থাকা সেই রক্ত পুরোপুরি থেমে গেল। মায়া সেখানে মেঝেতে এক কোণায় নিঃশেষ হয়ে পড়ে গেল। সে ক্লান্ত হয়ে চূর হয়ে গিয়েছিল, তার শরীরে দাঁড়ানোরও শক্তি বাকি ছিল না, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত এবং খুব গভীর সুখ ছিল। ক্যাপ্টেন অর্জুনের শ্বাস এখন আগের থেকে কিছুটা জোরালো এবং স্থির হয়ে গিয়েছিল এবং তাদের হৃৎস্পন্দন ফিরে নিজের ছন্দে আসছিল। সকাল হওয়ার পর বাইরে দাঁড়িয়ে থাকা জওয়ানরা নিজেদের ক্যাম্পে রেডিওর মাধ্যমে যোগাযোগ করল। সেখান থেকে বড় অফিসারদের আদেশ এলো যে যতক্ষণ না আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়, রাস্তা খুলে না যায় এবং ক্যাপ্টেন নিজে ভ্রমণ করার যোগ্য না হন, ততক্ষণ তাদেরকে সেই গ্রামের সেই হাসপাতালেই নিরাপদে রাখা হোক। জওয়ান মায়াকে হাত জোড় করে কেঁদে কেঁদে অনেক ধন্যবাদ দিয়ে নিজেদের ক্যাম্পের দিকে ফিরে গেল। এখন হিমগড়ের সেই বড় খালি এবং জরাজীর্ণ হাসপাতালে শুধু মায়া এবং অচেতন ক্যাপ্টেন অর্জুনই বাকি ছিলেন। পরবর্তী কয়েকদিন পর্যন্ত ক্যাপ্টেন অর্জুনের একদম জ্ঞান আসেনি। অনেক রক্ত বেরিয়ে যাওয়া এবং শরীরে ভয়ঙ্কর ক্ষত হওয়ার কারণে তাদের খুব জ্বর এসে গিয়েছিল। তাদের পুরো শরীর কোনো ভাটির আগুনের মতো জ্বলছিল। মায়া দিনরাত এক করে দিয়েছিল। সে নিজের ঘুম, ক্ষুধা এবং তৃষ্ণা সব ভুলে গিয়েছিল। সে পলক না ফেলে এক চেয়ারে তাদের বিছানার পাশেই বসে থাকত। সে রাতভর জেগে বরফের ঠান্ডা পানিতে পট্টি ভিজিয়ে তাদের জ্বলন্ত কপালে রাখত, যাতে জ্বর মাথায় না পৌঁছে যায়। যখন ক্যাপ্টেন অর্জুন জ্বরের তীব্রতায় যন্ত্রণায় বিড়বিড় করে এবং বিছানায় ছটফট করতেন, তখন সে খুবই আদর করে ধীরে ধীরে তাদের চুলে হাত বুলাত এবং মিষ্টি কণ্ঠে তাদের শান্ত করার চেষ্টা করত। তাদের শুকিয়ে যাওয়া এবং ফাটা ঠোঁটে সে তুলোর সাহায্যে ধীরে ধীরে পানির কয়েক ফোঁটা টপকাত, যাতে তাদের গলা ভিজে থাকে। এই খুব কঠিন এবং ভয়ঙ্কর দিনগুলোতে মায়া ক্যাপ্টেন অর্জুনের সেই শান্ত চেহারাকে এতবার এবং এত গভীরভাবে দেখেছিল যে সেই চেহারা তার রুহের সবচেয়ে গভীর কোণে গিয়ে চিরকালের জন্যে বসে গিয়েছিল। একদম অজানা ফৌজি, যাকে সে চিনতই না, যার জীবন বাঁচানোর জন্যে সে নিজের পুরো শক্তি এবং নিজের আত্মা পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। এখন ধীরে ধীরে তাকে খুব নিজের মতো লাগতে শুরু করেছিল। পুরো 6 দিন এবং 6 রাত কেটে যাওয়ার পর 7 দিনের সকালে এক খুব বড় অলৌকিক ঘটনা ঘটল। ক্যাপ্টেন অর্জুন খুব ধীরে ধীরে নিজের ভারী এবং ক্লান্ত পাতা খুললেন। তাদের দৃষ্টি এখনও খুব ঝাপসা ছিল এবং মাথা পুরোপুরি অবশ ছিল। তাদের কিছুই বোঝা যাচ্ছিল না যে তারা কোথায় আছেন এবং তাদের সাথে কি হয়েছে। তারা খুব কষ্ট করে চারদিক দেখলেন। কোমরের দেওয়ালগুলো পুরনো এবং ভাঙা ছিল। সেখানে কোনো সুগন্ধি জিনিসের নয়, বরং শুধু তীব্র ওষুধের খুব তীব্র গন্ধ ছিল। তখনই তাদের নজর বিছানার পাশে এক পুরনো চেয়ারে বসা এক মেয়ের উপর পড়ল। সে মায়া ছিল। লাগাতার কয়েক রাত না ঘুমানোর কারণে এবং ভয়ঙ্কর ক্লান্তির কারণে সে সেই চেয়ারেই বসে বসে ঘুমিয়ে পড়েছিল। তার চেহারা খুব বেশি ফ্যাকাশে এবং দুর্বল হয়ে গিয়েছিল, চোখ ফোলা ছিল এবং তার কাপড়ে জায়গায় জায়গায় রক্তের পুরনো দাগ লেগেছিল। ক্যাপ্টেন অর্জুন খুব কমজোর এবং শুকনো কণ্ঠে পানি চাইলেন। সেটি খুব ধীর কণ্ঠ ছিল, কিন্তু সেটি শুনেই মায়া এমন ঝটকা দিয়ে উঠল যেন কেউ তাকে জোরে ঝাঁকিয়ে দিয়েছে। অর্জুনকে জ্ঞান ফিরতে দেখে তার চোখে আনন্দ এবং স্বস্তির চোখের জল চলে এলো। সে তাড়াতাড়ি টেবিলে রাখা পানির গ্লাস তুলে নিল এবং অর্জুনের মাথাকে হালকা সাহায্য দিয়ে গ্লাস তাদের ঠোঁটে লাগিয়ে দিল। অর্জুন খুব কষ্ট করে কয়েক ঘুম পানি খেলেন এবং তারপর মায়ার দিকে খুব অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন যে এটি কোন জায়গা, তিনি এখানে কিভাবে পৌঁছলেন এবং তাদের বাকি জওয়ানরা কোথায়। মায়া তাদের সেই রাতে সব কথা খুব বিস্তারিতভাবে বলল, যে কিভাবে জওয়ানরা তাদের রক্তে লথপথ অবস্থায় নিয়ে এসেছিল, কিভাবে বরফের ঝড় ছিল এবং কিভাবে কোনো সুবিধা ছাড়াই তাদের চিকিৎসা করা হয়েছিল। যখন অর্জুনকে এই কথা জানা গেল যে শহরের কোনো বড় আধুনিক এবং শানদার হাসপাতাল নয়, বরং এই অজানা গ্রামের এক গরিব একা এবং অনাথ মেয়ে কোনো সুবিধা এবং কোনো ডাক্তার ছাড়াই শুধু নিজের সাহস এবং লেগে থাকার কারণে মৃত্যুর ভয়ঙ্কর মুখ থেকে তাদের ফিরিয়ে এনেছে, তখন তারা পুরোপুরি অবাক হয়ে গেলেন এবং কিছু বলতেই পারলেন না। তারা মায়ার দিকে খুব গভীর সম্মান এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন। যেমন যেমন দিন কাটছিল, মায়ার দিন রাতের পরিশ্রম এবং যত্নে অর্জুনের ক্ষত ধীরে ধীরে ভরতে লাগল এবং জ্বরও কমতে লাগল। দুর্বলতা এখনও খুব বেশি ছিল,
তাই তারা নিজের বিছানা থেকে একদম উঠতে পারছিলেন না। এই লম্বা শান্ত এবং খালি দিনগুলোতে অর্জুন এবং মায়ার মাঝে অনেক লম্বা লম্বা কথা হতে লাগল। অর্জুন মায়াকে নিজের জীবন এবং নিজের পরিবারের সম্পর্কে অনেক কিছু বললেন। কথায় কথায় মায়া জানতে পারল যে অর্জুন শহরের এক খুব বড় ধনী এবং প্রভাবশালী পরিবারের সাথে সম্পর্কিত। তাদের বাবা শহরের এক খুব কঠোর এবং বড় জজ, যাদের এক সিদ্ধান্তে মানুষের ভাগ্য বদলে যায়, এবং তাদের আলিশান বাড়িতে কাজ করা চাকরদের এক পুরো ফৌজ আছে। তাদের কাছে টাকা, রুতবা এবং যে কোনো ধরনের সুখ সুবিধার কোনো অভাব ছিল না। কিন্তু অর্জুনের শৈশব থেকেই মহলে থাকার বদলে দেশের সেবা করার এক খুব গভীর জুনন ছিল। তাই সে নিজের সব সুখ সুবিধা, দামি গাড়ি এবং আরাম ছেড়ে ফৌজি হয়ে গেলেন এবং সীমান্তের খাক ছাড়তে লাগলেন। মায়া এক কোনায় বসে খুব মনোযোগ এবং অবাক হয়ে তাদের কথা শুনতে থাকত। তার মনে হতো যেন সে একদম আলাদা এবং অন্য কোনো পৃথিবীর গল্প শুনছে। এমন এক পৃথিবী যেখানে মহলের মতো বাড়ি আছে, যেখানে মানুষকে কখনো ক্ষুধা বা ঠান্ডার সামনে পড়তে হয় না। বদলে যখন অর্জুন মায়াকে তার জীবনের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তখন মায়ার চেহারা বিষণ্ণ হয়ে যেত এবং তার চোখ ভরে আসত। সে বলল যে কিভাবে শৈশবে এক মহামারী তার মা বাবাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, কিভাবে সে একদম অনাথ এবং একা হয়ে গিয়েছিল, এবং কিভাবে গ্রামবাসীদের দয়ায় এই ভাঙা হাসপাতাল তাকে মাথা গোজার জায়গা দিয়েছিল। সে বলল যে তার পুরো জীবনের শুধু একটাই উদ্দেশ্য আছে, এই গ্রামবাসীদের অসুস্থতার চিকিৎসা করা এবং এই হাসপাতালের দেয়ালের মাঝেই নিজের জীবন শেষ করে দেওয়া। তার এই গ্রামের বাইরের পৃথিবীর কিছুই জানা ছিল না। ক্যাপ্টেন অর্জুন, যারা সবসময় যুদ্ধের ভয়ঙ্কর ময়দানে নিজের শত্রুদের সামনে পাথরের মতো কঠোর এবং শক্ত হয়ে থাকতেন, মায়ার এই সাদাসিধে তার নির্দোষতা এবং তার দুঃখ শুনে ভিতরে ভিতরে মোমের মতো গলে যেতে লাগলেন। তাদের মায়ার সেই বিষণ্ণ চোখে এমন এক সত্যতা, ইমানদারি এবং গভীরতা দেখা যেত, যা তারা নিজের শহরের কোনো ধনী, পড়াশোনা করা এবং সুন্দরী মেয়ের মধ্যে কখনো দেখেনি। মায়া ও অর্জুনের বীরত্ব, দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করার জেদ এবং তাদের কথা বলার খুবই শালীন এবং আদবের ধরন থেকে খুব বেশি প্রভাবিত ছিল। যখন ক্ষতের উপর ওষুধ লাগানোর সময় অর্জুন হঠাৎ যন্ত্রণায় আর্তনাদ করে উঠতেন, তখন মায়ার চোখে তুরন্ত চোখের জল চলে আসত এবং তার হাত কাঁপতে শুরু করত। অর্জুন এসব খুব চুপচাপ অনুভব করছিলেন। তাদের দুজনের মাঝে এক অকথিত খুব মিষ্টি এবং গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এমন এক পবিত্র সম্পর্ক যার জন্য পৃথিবীর কোনো ভাষা বা বইয়ের শব্দের কোনো প্রয়োজন ছিল না। যখনই মায়া তাদের কামরায় আসত, তখন অর্জুনের হৃৎস্পন্দন হঠাৎ জোরালো হয়ে যেত এবং তাদের চেহারায় এক হাসি ফুটে উঠত। এবং যখন অর্জুন তাকে লাগাতার দেখতে থাকতেন, তখন মায়া লজ্জায় নিজের দৃষ্টি নামিয়ে নিত এবং তার গাল লাল হয়ে যেত। এটি কোনো সাধারণ ব্যাপার ছিল না, এটি প্রেমই ছিল, যা সেই ছোট পিছিয়ে পড়া গ্রামের এক পুরনো দুর্গন্ধযুক্ত হাসপাতালে মৃত্যুর ভয় এবং তীব্র ওষুধের গন্ধের মাঝে এক খুব সুন্দর এবং সুগন্ধি ফুলের মতো ফুটছিল। এমন এক কঠোর ফৌজি, যে নিজের পুরো জীবনে সবসময় শুধু তোপের গড়গড়াহাট এবং বন্দুকের ভয়ঙ্কর আওয়াজ শুনেছিল, এখন তার কাছে মায়ার হাতে পড়া কাঁচের সস্তা চুড়ির খনক পৃথিবীর সবচেয়ে সুরেলা এবং মিষ্টি সঙ্গীত লাগতে শুরু করেছিল, যা সে বারবার শুনতে চাইত। কিন্তু সুখ হয়তো মায়ার কপালের বইয়ে খুব ছোট পাতায় লেখা ছিল। এক সকালে যখন আকাশ পুরোপুরি পরিষ্কার ছিল, বরফের ঝড় থেমে গিয়েছিল এবং হালকা হালকা রোদ বেরিয়েছিল, হঠাৎ হিমগড়ের শান্ত আকাশে এক ভারী হেলিকপ্টারের গড়গড়াহাট গুঞ্জন শুরু হয়ে গেল। সেই গড়গড়াহাটে পুরো গ্রামের ঘরের ছাদ কেঁপে উঠছিল। পুরো গ্রাম সেই বিশাল উড়ন্ত যন্ত্র দেখতে নিজেদের ঘর থেকে বেরিয়ে হাসপাতালের বাইরে জড়ো হয়ে গেল। সেটি ভারতীয় সেনাবাহিনীর এক খুব বড় হেলিকপ্টার ছিল। আবহাওয়া পরিষ্কার হতেই এবং রাস্তা খুলতেই সেনাবাহিনীর বড় অফিসার ক্যাপ্টেন অর্জুনকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসে গিয়েছিলেন। হাসপাতালের বাইরে বড় বড় অফিসার এবং হাতে বন্দুক নিয়ে অস্ত্রধারী কমান্ডো তৈরি হয়ে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন অর্জুন এখন ধীরে ধীরে হাঁটাচলা করার যোগ্য হয়ে উঠেছিলেন, যদিও তাদের ক্ষত এখনও পুরোপুরি ভরেনি। সেনাবাহিনীর এক জওয়ান তাদের জন্য এক নতুন পরিষ্কার এবং প্রেস করা ইউনিফর্ম নিয়ে ভিতরে এসেছিল। অর্জুন খুব ভারী মনে নিজের সেই ইউনিফর্ম পরলেন। যখন সে যাওয়ার জন্য নিজের কামার থেকে বাইরে দালানে বেরোলেন, তখন তিনি দেখলেন যে মায়া দালানের সবচেয়ে অন্ধকার কোণায় চুপচাপ সিটিয়ে দাঁড়িয়ে আছে।
সে নিজের চেহারা এক পুরনো এবং ছেঁড়া দুপাট্টা দিয়ে অর্ধেক ঢেকে রেখেছিল, কিন্তু সেই নিজের ফোপানি থামাতে পারছিল না, এবং তার চোখ থেকে চোখের জলের এক অবিরাম ধারা বইছিল, যা থামার নাম নিচ্ছিল না। অর্জুনের পা সেখানেই পাথরের মতো থেমে গেল। তাদের বুকে হঠাৎ এক অদ্ভুত এবং খুব গভীর যন্ত্রণা উঠল। এই যন্ত্রণা তাদের শরীরে লাগা গুলির যন্ত্রণার থেকে 1000 গুণ বেশি ছিল। সে মায়ার কাছে ছুটে যেতে চাইছিলেন, তাকে নিজের বুকে জড়িয়ে ধরতে চাইছিলেন, এবং তাকে এটা বলতে চাইছিলেন যে সে তার ছাড়া এখন এই পৃথিবীতে এক মুহূর্তও বাঁচতে পারবেন না। তাদের প্রত্যেক শ্বাসে মায়ার নাম লেখা আছে, কিন্তু তাদের এবং মায়ার মাঝে খুব দূরত্ব ছিল। তাদের সামনে তাদের ফরজ, তাদের কঠোর অনুশাসন, এবং বাইরে দাঁড়িয়ে থাকা তাদের বড় অফিসারদের এক খুব মজবুত এবং উঁচু দেয়াল দাঁড়িয়েছিল, যাকে পার করা এক ফৌজির জন্য অসম্ভব ছিল। ফৌজি নিয়ম খুব কঠোর হয়, এবং জজবাতের সেখানে কোনো জায়গা থাকে না। বাইরে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর কর্নেল সাহেব তাদের তাড়াতাড়ি বাইরে আসার ইশারা করছিলেন, কারণ হেলিকপ্টারের ইঞ্জিন চালু ছিল। অর্জুন পুরোপুরি অসহায় এবং লাচার ছিলেন। তারা শুধু এক শেষবার খুব আদর এবং দুঃখ নিয়ে মায়ের দিকে তাকালেন। তাদের চোখে গভীর দুঃখ, এক তরপানি এবং এক ক্ষমা ছিল, যেন তারা বলছেন যে আমাকে ক্ষমা করে দাও। তারা খুব ধীর এবং কাঁপা কণ্ঠে বললেন, শুক্রিয়া। তারা নিজের এক হাত তুললেন, যেন তারা ভারী মনে চিরকালের জন্য বিদায় বলছেন, এবং তারপর ভারী পায়ে ঘুরে হেলিকপ্টারের দিকে চলে গেলেন। হেলিকপ্টারের বড় বড় পাখার তীব্র হাওয়ায় গ্রামের অনেক ধুলো এবং শুকনো বরফ হাওয়ায় উঠছিল। অর্জুন ভিতরে গিয়ে বসলেন এবং হেলিকপ্টার মাটি ছেড়ে আকাশে উড়ে গেল। মায়া সেখানে দালান থেকে বেরিয়ে ধুলো ভরা ঝড়ের মধ্যে বাইরে এসে দাঁড়িয়ে গেল। সে কেঁদে কেঁদে আকাশের দিকে অনেকক্ষণ পলক না ফেলে তাকিয়ে রইল, যতক্ষণ না সেই হেলিকপ্টার আকাশে এক ছোট বিন্দু হয়ে মেঘের পিছনে চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল। তার মনে হলো যেন সেই বিশাল হেলিকপ্টার ক্যাপ্টেন অর্জুনকে নয়, বরং তার শরীর থেকে তার আত্মাকে বের করে নিয়ে চলে গেছে এবং তাকে এক জ্যান্ত লাশ বানিয়ে দিয়েছে। সে সেখানে কাঁধায় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কাঁদতে লাগল। অর্জুনের সেখান থেকে চলে যাওয়ার পর সেই ছোট হাসপাতালে এমন এক ভয়ঙ্কর এবং ভয়ানক নীরবতা ছড়িয়ে পড়ল, যা মায়াকে ভিতর থেকে খেয়ে ফেলছিল। মায়ার জীবন থেকে যেন সব রং উড়ে গেল এবং পৃথিবী বর্ণহীন হয়ে গেল। সে পাগল এবং যন্ত্রের মতো হাসপাতালের খুব বেশি কাজ করা শুরু করে দিল, যাতে সে নিজের মাথাকে ক্লান্ত করে ফেলতে পারে এবং অর্জুনের স্মৃতি থেকে কোনোভাবে বাঁচতে পারে। সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করে যেত, কিন্তু সে অর্জুনকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছিল না। তার কাছে প্রত্যেক আসা যাওয়া রোগীতে, প্রত্যেক খালি পড়ে থাকা বিছানায়, লণ্ঠনের আলোয় এবং হাসপাতালের প্রত্যেক ভাঙা দেয়ালে শুধু এবং শুধু অর্জুনের হাস্যোজ্জ্বল চেহারা দেখা যেত। সে রাতে উঠে উঠে কাঁদতে লাগল। গ্রামের মহিলারা যখন এই কথা টের পেল, তখন তারা তাড়াতাড়ি তার সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলা শুরু করে দিল। যখনই তারা মহিলারা হাসপাতালে ওষুধ নিতে আসত, তখন জেনে শুনে উঁচু কণ্ঠে মায়াকে শুনিয়ে শুনিয়ে নিজেদের মধ্যে বলত যে আরে, সে তো এক খুব বড় ফৌজি অফিসার, শহরে মহলে থাকা এক খুব বড় জজের একমাত্র ছেলে। তার আগে পিছে চাকুর ঘোরে। সে ভালোই ভাঙা হাসপাতালের এক গরিব, কুৎসিত এবং অনাথ নার্সকে কেন মনে রাখবে? সে তো সেখানে গিয়ে কোনো বড় এবং ধনী মেয়ের সাথে বিয়ে করে নেবে। তারা মহিলারা মায়াকে রোজ তিরস্কার করত যে তাকে নিজের অকাত, নিজের হেসিয়াত এবং নিজের গরিবী কখনো ভুলতে নেই, এবং চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিতে হবে। মায়া সেই মহিলাদের সব কড়া কথা চুপচাপ মাথা নিচু করে শুনতে থাকত। সে কখনো উত্তর দিয়ে তাদের কোনো জবাব দিত না, এবং না তো রাগ করত। সে নিজের হৃদয়ে এই কথা খুব ভালোভাবে জানত যে সেই মহিলাদের কথাগুলো কড়া এবং বিষাক্ত অবশ্যই, কিন্তু সেটি এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তাদের দুজনের পৃথিবীতে মাটি এবং আকাশের থেকেও বড় ফারাক ছিল। অর্জুন সোনার মহল্লায় থাকা মানুষ ছিলেন, এবং মায়া এমন এক অসহায় অনাথ মেয়ে ছিল যার কাছে নিজের বলার মতো মাটির এক ছোট টুকরো এবং এক কমরও ছিল না। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং মাস গড়িয়ে যেতে লাগল। বরফের ভয়ঙ্কর শীত শেষ হয়ে গেল, সব বরফ গলে গেল এবং শ্রাবণের তীব্র বৃষ্টির মরশুম এলো। মায়া নিজের সব চোখের জল গিলে ফেলেছিল এবং নিজের কপালের সাথে আপোষ করে নিয়েছিল। সে নিজের হৃদয়কে বুঝিয়ে দিয়েছিল যে অর্জুন এখন কোনো দামে ফিরে হিমগড়ে আসবেন না। সে নিজের সেই একপাক্ষিক এবং গভীর প্রেমকে এক খুব সুন্দর পবিত্র স্মৃতি মেনে নিয়ে নিজের হৃদয়ের সবচেয়ে গভীর এবং অন্ধকার কোণায় চিরকালের জন্য কবর দিয়ে দিয়েছিল এবং তালা লাগিয়ে দিয়েছিল। সে এই কসম খেয়েছিল যে সে নিজের বাকি পুরো জীবন কখনো বিয়ে করবে না এবং এই গ্রামে অসুস্থদের সেবা করে মরে যাবে।
তারপর শ্রাবণ মাসে একদিন যখন খুব তীব্র এবং ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল, আকাশে কালো এবং খুব ঘন ভয়ানক মেঘ ছড়িয়েছিল এবং বারবার তীব্র বিদ্যুৎ চমকাচ্ছিল, যার আওয়াজে মানুষ ভয় পাচ্ছিল। মায়া হাসপাতালের ভিতরে এক খুব অসুস্থ শিশুকে নিজের হাতে ওষুধ খাওয়াচ্ছিল। তখন বাইরে থেকে গ্রামবাসীদের চিৎকার এবং কিছু খুব অদ্ভুত ভারী আওয়াজ আসতে লাগল। গ্রামবাসীরা সেই মুষলধার বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব খারাপভাবে ছুটতে ছুটতে হাসপাতালের দিকেই আসছিল। তাদের চেহারায় খুব বেশি অবাক, ভয় এবং ডর স্পষ্ট দেখা যাচ্ছিল। মায়া ভিতর থেকে খুব ঘাবড়ে গেল যে আসলে কি হয়েছে। সে নিজের জায়গা থেকে ছুটে বাইরে দালানে বেরিয়ে এলো। বাইরের দৃশ্য দেখে তার শ্বাস যেখানে ছিল সেখানেই আটকে গেল, চোখ ফেটে রইল এবং তার হাত থেকে ওষুধের শিশি পড়ে মাটিতে চুরমার হয়ে গেল। ভারতীয় সেনাবাহিনীর ৩টি খুব বড়, চওড়া এবং শানদার ভারী গাড়ি হাসপাতালের ঠিক সামনে এসে থেমে গিয়েছিল। সেই গাড়িগুলোর ইঞ্জিনের ভারী এবং গড়গড়াহাত আওয়াজ সেই তীব্র বৃষ্টি এবং ঝড়ের শোরের মধ্যেও খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। গ্রামবাসীরা এটা ভেবে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল যে হয়তো সীমান্তে আবার কোনো বড় এবং ভয়ঙ্কর আক্রমণ হয়েছে এবং সেনাবাহিনী আজ এই পুরো গ্রামকে খালি করিয়ে নিতে এসেছে। কিন্তু ব্যাপার অন্য ছিল। মাঝের সবচেয়ে শানদার এবং সাদা গাড়ির ভারী দরজা খুলল। এক জওয়ান তাড়াতাড়ি ছুটে এসে এক খুব বড় কালো ছাতা খুলল এবং তারপর সেই গাড়ি থেকে এক খুব কঠোর, রবদার এবং উঁচু কদের ফৌজি বাইরে বেরিয়ে এলো। সে অন্য কেউ নয়, বরং ক্যাপ্টেন অর্জুন ছিলেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং আগের থেকেও বেশি মজবুত হয়ে গিয়েছিলেন। নিজের একদম পরিষ্কার সুতারাং, করক এবং শানদার ফৌজি ইউনিফর্মে তিনি কোনো আকাশ থেকে নেমে আসা ফেরেশতার মতো লাগছিলেন। তাদের বুকে লাগানো তাদের বীরত্বের সব মেডেল বৃষ্টির হালকা ফোঁটায় খুব সুন্দর চকচক করছিল। তাদের চেহারায় আজও সেই তেজ, সেই রুদবা এবং সেই নির্ভয়তা ছিল। অর্জুন কারো দিকে না তাকিয়ে সোজা ভারী পায়ে হাসপাতালের দরজার দিকে চলে গেলেন। গ্রামের সব মানুষ ভয় এবং খুব বেশি সম্মানের ভয়ে তাদের রাস্তা থেকে পিছিয়ে গেল এবং তাদের রাস্তা দিয়ে দিল। মায়া দরজায় কোনো পাথরের বেজান মূর্তির মতো জড়ো হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। তার নিজের চোখের উপর একদম বিশ্বাস হচ্ছিল না। তার মনে হলো যেন সে কোনো খুব সুন্দর এবং অসম্ভব স্বপ্ন দেখছে এবং এখনই তার চোখ খুলে গেলে সব কিছু অদৃশ্য হয়ে যাবে। পিছনের গাড়ির দরজাও খুলল এবং সেখান থেকে সেনাবাহিনীর এক বড় কর্নেল বাইরে বেরোলেন এবং তাদের সাথে এক অত্যন্ত গম্ভীর, কঠোর এবং রবদার দেখতে বৃদ্ধ মানুষও বাইরে বেরোলেন। তারা অন্য কেউ নয়, বরং অর্জুনের বাবা ছিলেন, যিনি শহরের এক খুব বড় নামী এবং কঠোর জজ ছিলেন, যাদের সামনে মানুষ চোখ তুলতে ভয় পেত। গ্রামের মুখিয়াও সেখানে ভয়ে হাতজোর করে এক কোণায় দাঁড়িয়েছিল। সব মানুষ, পুরো ভিড় একদম চুপ হয়ে পলক না ফেলে অবাক হয়ে দেখছিল যে আসলে দেশের এত বড় ফৌজি অফিসার এবং শহরের এত বড় জজ সাহেব নিজেদের গাড়ির কাফেলা নিয়ে এই গরিব এবং সাধারণ নার্সের সামনে হাত বাঁধা কেন দাঁড়িয়ে আছেন। অর্জুন এক খুব গভীর শ্বাস নিলেন এবং নিজের বুক চওড়া করলেন। তারা পিছনে ঘুরে পুরো গ্রামবাসীদের ভিড় নিজের বাবা এবং কর্নেলের দিকে খুব আত্মবিশ্বাস নিয়ে তাকালেন। তারপর তারা এত জোরালো, ভারী এবং গুঞ্জিত কণ্ঠে বলতে শুরু করলেন যে বৃষ্টি এবং মেঘের আওয়াজও তাদের সামনে চাপা পড়ে গেল। তারা বললেন যে আপনারা সবাই যারা আজ এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, কান খুলে এবং খুব মনোযোগ দিয়ে শুনে নিন। আজ থেকে কয়েক মাস আগে, যখন বরফের ঝড় ছিল, এই গ্রামের এই ভাঙা, ফুটো এবং জরাজীর্ণ হাসপাতালে এক ঘায়েল জওয়ান নিজের দম ছাড়ত। তার বাঁচার কোনো আশা বাকি ছিল না। যদি এই অনাথ এবং বীর মেয়েটি নিজের রক্ত ঘাম এক করে, নিজের চ্যান, নিজের ঘুম এবং নিজের জীবনের পরোয়া না করে সেই লাতে আমাকে ফিরিয়ে জীবিত না করত, তাহলে আজ আমি এখানে আপনাদের সামনে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতাম না, বরং তিরঙ্গায় লিপ্ত হয়ে আমার ঘরে যেতাম। ক্যাপ্টেন অর্জুন খুব গর্ব নিয়ে নিজের ফৌজি টুপি মাথা থেকে খুললেন এবং সেটিকে খুব গভীর সম্মানের সাথে নিজের বুকে জড়িয়ে নিলেন। তারা সবার সামনে খুব উঁচু কণ্ঠে বললেন যে আমি সীমান্তে শত্রুদের সাথে অনেক ভয়ঙ্কর লড়াই লড়েছি। আমি মৃত্যুকে খুব কাছ থেকে নিজের চোখের সামনে নাচতে দেখেছি। আমি নিজের দেশের জন্য অনেক বিজয় অর্জন করেছি। কিন্তু আজ আমি এই কথা সবার সামনে স্বীকার করছি যে আমার হৃদয়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন যুদ্ধ আমি হিমগড়ের এই ছোট হাসপাতালের 4 দেওয়ালের ভিতর হেরে গিয়েছি। আমার এই মজবুত শরীর ভারতীয় ফৌজের, এটি আমার মহান দেশের আমানত। কিন্তু আমার জীবন, আমার রুহ এবং আমার হৃদয়ের প্রত্যেক ধড়কনের উপর
শুধু এবং শুধু এই মেয়েটির হক আছে এবং চিরকাল থাকবে। এই কথা শুনে সেখানে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেক মানুষের রোমাঞ্চ হয়ে গেল এবং সবার মুখ খোলা হয়ে রইল। যে গ্রামের মহিলারা কয়েকদিন আগে পর্যন্ত মায়াকে গরিব এবং কুৎসিত বলে তিরস্কার করত, তাদের চোখ আজ গভীর লজ্জায় মাটিতে গেঁথে গেল এবং তারা একে অপরের চেহারা দেখতে লাগল। কারো কাছেই এটা বিশ্বাস হচ্ছিল না যে এক এত বড় ফৌজি অফিসার, যার বাবা পুরো শহরের জজ এবং যার কাছে পৃথিবীর সব সম্পদ আছে, সে সবার সামনে বিনা লজ্জায় এক গরিব অনাথ মেয়ের জন্য এমন প্রেম ভরা শব্দ বলছে। অর্জুন ফিরে মায়ার দিকে ঘুরলেন এবং তারা খুব ধীরে খুব আদর করে মায়ার ঠান্ডা হয়ে যাওয়া হাত নিজের মজবুত হাতে নিয়ে নিলেন। মায়ার হাত খুব বেশি কাঁপছিল এবং তার চোখ থেকে চোখের জলের এমন নদী বইছিল যা থামছিল না। এটি তার দুঃখ এবং একাকিত্বের চোখের জল ছিল না, এটি সেই সত্য প্রেম এবং জয়ের চোখের জল ছিল যাকে সে অনেক আগে চিরকালের জন্য মৃত মেনে কবর দিয়ে দিয়েছিল। অর্জুন কোনো কথার পরোয়া না করে সেই কাদা এবং তীব্র বৃষ্টির মাঝে মায়ার সামনে নিজের হাঁটু গেড়ে বসে পড়লেন। তারা পুরো গ্রাম, নিজের জজবাবা এবং নিজের পল্টনের সামনে খুব আদর করে বললেন যে, মায়া, তুমি আমাকে এক নতুন জীবন দিয়েছ এবং আমাকে মৃত্যু থেকে ছিনিয়ে নিয়েছ। আমার কাছে আজ যা কিছু আছে সেটি শুধু এবং শুধু তোমার। আমার বাবা, যারা প্রত্যেক দিন বড় বড় কোর্টে বসে পৃথিবীর খুব বড় বড় এবং কঠোর সিদ্ধান্ত শোনান, আজ তারাও নিজের হার মেনে নিয়েছেন এবং আমার এই প্রেমের সিদ্ধান্তকে নিজের আশীর্বাদ দিয়ে দিয়েছেন। তুমি কি আমার এই বাকি জীবনকে চিরকালের জন্য নিজের নাম দিয়ে এটিকে পূর্ণ করবে? তুমি কি আমার মতো এক পাগল এবং জেদি ফৌজির জীবনসঙ্গী হবে এবং আমার প্রত্যেক যাত্রায় আমার সাথে থাকবে? মায়ার হৃদয় এত জোরে ধড়ফড় করছিল যে যেন বাইরে বেরিয়ে আসবে। তার গলা থেকে আনন্দের মারে কোনো আওয়াজই বেরোচ্ছিল না, সে শুধু লাগাতার ফোঁপাচ্ছিল এবং কাঁপছিল। সে কেঁদে কেঁদে নিজের দু হাত দিয়ে অর্জুনকে তাদের কাঁধ থেকে ধরল, তাদের কাদা থেকে তুলল এবং সবার সামনে তাদের চওড়া বুকে লেগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তাদের বুকে লাগতেই মায়ের মনে হল যেন তাকে পুরো পৃথিবী এবং তার সব সুখ একসাথে মিলে গিয়েছে। এই দৃশ্য দেখে পিছনে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর সব জওয়ানরা খুব জোরে জোরে তালি বাজাতে শুরু করল। কর্নেল সাহেবও নিজের চোখ মুছে মুছে এবং হেসে তালি বাজালেন এবং অর্জুনের কঠোর জজবাবার চোখেও আজ প্রথমবার নিজের বউকে দেখে আনন্দের চোখের জল ছিল। পুরো হিমগড় গ্রাম এবং সেই পুরনো হাসপাতাল তালির গড়গড়াহাটে পুরোপুরি গুঞ্জন উঠল। আকাশ থেকে লাগাতার পড়তে থাকা তীব্র বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের এই পবিত্র এবং সত্য প্রেমকে চিরকাল সুরক্ষিত রাখার দোয়া দিচ্ছিল। এটি শুধু এক ফৌজির নিজের জীবন বাঁচানো এক সাধারণ নার্সের কোনো সাধারণ ঋণ শোধ করা ছিল না, এটি এমন এক সত্য এবং অমর প্রেম ছিল যা পৃথিবীর ধনিতা, গরিবী, উঁচু নিচু, রুতবা, সমাজের মিথ্যা দেখানো এবং প্রত্যেক ঘৃণার দেওয়ালকে মূল থেকে উপড়ে ফেলে দিয়েছিল। এই গল্পটি এই কথার পৃথিবীতে সবচেয়ে বড় প্রমাণ যে যখন প্রেম সত্য হয় এবং জজবাত পবিত্র হয়, তখন সেটি মানুষকে যে কোনো মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়ে দেয়, চাই রাস্তাগুলো যত কঠিন, অন্ধকার এবং অসম্ভব কেন না হোক। সত্য প্রেম কখনো কোনো হেসিয়াতের মোহতাজ হয় না।